তো এখন এই যে আস্থার সংকট যেটা তৈরি হয়েছে এবং বীমা খাতের যে পরিধি দিন দিন হ্রাস পাচ্ছে, এখান থেকে উত্তরণের পথ হিসেবে আমরা কিছু সংস্কারের প্রস্তাবনা উত্থাপন করেছি। আমরা সংস্কার করে ফেলিনি, আমরা সংস্কারের রূপরেখা দাঁড় করিয়েছি। এই রূপরেখা এটা অবশ্যই চূড়ান্ত নয়, এটা আমাদের যারা অংশীজন যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে আমরা এগুলোকে ক্রমান্বয়ে চূড়ান্ত করব। এর মধ্যে বীমা আইন এবং রেজলিউশন আইন, দুটো আইন আমরা করার প্রস্তাব করেছি। একটা নতুন আরেকটা সংশোধন, এটা আস্তে ধীরেই করতে হবে, সবার সাথে আলাপ আলোচনা করে এটা করা হবে। তো আমাদের যে সংস্কারমূলক কাজ যেগুলো আমরা বর্তমানে চালিয়ে যাচ্ছি, তার মধ্যে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হলো প্রাতিষ্ঠানিক, একটা আইনগত, আর আরেকটা ডিজিটাল। এই 3 খাতে আমরা সংস্কার কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এখানে প্রাতিষ্ঠানিক অবস্থা, আমাদের বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বর্তমান জনবল 160। আমার থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এই জনবল একেবারেই অপ্রতুল। আমাদের 82টি বীমা প্রতিষ্ঠান কে মনিটর করার জন্য, সুপারভাইজ করার জন্য। জরিপ প্রতিষ্ঠান রয়েছে 152টি, ইনস্যুটেক প্রতিষ্ঠান 7টি, এজেন্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান 6টি। তো এই আমাদের এই অপ্রতুল জনবল বাড়ানোর জন্যে আমরা নতুন অর্গানোগ্রাম তৈরির উদ্যোগ নিয়েছি, যেখানে 535 জনবলের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে 41টি আইটি খাতের জনবল থাকবে। ডিজিটাল সিস্টেম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এটা চলমান আছে। এই জনবল বৃদ্ধি করাও একটা লম্বা প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি এবং এটা চলমান আছে। আর বীমা খাতে আমাদের যে জনবল, এটা এখানে দেখানো আছে। আমাদের বীমা খাতে জনবল অনেক বেড়েছে, এজেন্টের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, লাইফের ক্ষেত্রে বিশেষ করে। আর স্টাফের সংখ্যা কিছু বেড়েছে, এজেন্টই বেশি বেড়েছে। আর সর্বমোট জনবল বৃদ্ধি পেয়েছে 23 পর্যন্ত হিসাবে 1,57,000 জন। কিন্তু এই জনবল বাড়লেও প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি, সেটা আগের স্লাইডে আমরা দেখেছি। আর প্রবৃদ্ধি যেটুকু হয়েছে সেটা লাইফের ক্ষেত্রেই হয়েছে, নন লাইফের ক্ষেত্রে প্রবৃদ্ধি খুবই কম। এখন জনবলের দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টি, এই আমাদের নিজেদেরও জনবলের দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, আর সেক্টরেরও দক্ষ জনবলের খুবই ঘাটতি রয়েছে। এই জনবলের দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। এর মধ্যে হলো আমরা বাংলাদেশ চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি, একটা আইনের খসড়া তৈরি করা হয়েছে। আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট নামে একটা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নিয়েছি, যেটা ইন্স্যুরেন্স একাডেমির অতিরিক্ত হিসেবে কাজ করবে। আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে এত বেশি মানুষ কাজ করে যাদের প্রশিক্ষণ নেই, পর্যাপ্ত প্রশিক্ষণ নেই। প্রতিটা সেক্টরেই সার্টিফিকেট থাকা দরকার, সাব সেক্টরে সার্টিফিকেট থাকা দরকার, সার্টিফিকেট কোর্স থাকা দরকার, যেগুলো একাডেমির পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না।
তো আমরা এই নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষিত জনবল গড়ে তোলার পরিকল্পনা করেছি। অ্যাকচুরিয়াল পেশা যেটা আছে এটা বাংলাদেশে অত্যন্ত অনুন্নত। এখানে অ্যাকচুয়ারি আমাদের নাই বললেই চলে, এবং ইতিপূর্বে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যেগুলো বাস্তবায়ন করে কোনো ফললাভ হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম চালু করা হয়েছিল যেটা বন্ধ হয়ে গেছে, মাস্টার্স প্রোগ্রাম। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটা ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হয়েছিল যেটা বন্ধ হয়ে গেছে। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাচেলর প্রোগ্রাম শুরু করেছিল যেখানে ছাত্র পাওয়া যায়নি, স্টুডেন্ট পাওয়া যায়নি, সেটাও বন্ধ হওয়ার উপক্রম। আর একটা তহবিল তৈরি করা হয়েছিল যুক্তরাজ্যে স্টুডেন্ট পাঠানোর জন্য, সেখান থেকেও আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারিনি। যারা গেছে তারা কেউই অ্যাকচুয়ারি হতে পারেনি বা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো সে কারণে আমরা এইটাকে পুরোপুরি রিভাইজ করে নতুন অ্যাকচুরিয়াল পেশা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। আমরা এটাকে নাম দিয়েছি ডিমান্ড সাইড ইন্টারভেনশন, আর আগে ছিল সাপ্লাই সাইড ইন্টারভেনশন। তো এর মাধ্যমে আশা করি আগামী 5-7 বছরের মধ্যে হয়তো অ্যাকচুয়ারি তৈরি করতে আমরা সক্ষম হব। এজেন্ট ট্রেনিং বর্তমানে যেভাবে চলমান আছে, লক্ষ লক্ষ এজেন্ট দের যে ট্রেনিং সেটা আশানুরূপভাবে হচ্ছে না। এখানেও আমরা আমাদের এই এজেন্ট ট্রেনিংকে কার্যকর করার জন্য একটা গাইডলাইন্স তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমরা কর্পোরেট এজেন্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এই সংশোধিত বীমা আইনের মাধ্যমে, যেখানে ব্যাংক অ্যাসুরেন্স এবং ইনস্যুটেক এর আওতায় আসবে। এর বাইরেও আমরা যে এনবিএফআই বা এমএফআই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন, তারাও যেন কর্পোরেট এজেন্ট হিসেবে কাজ করতে পারে তার সুযোগ সৃষ্টি করে আমরা কর্পোরেট এজেন্ট গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত বীমা আইনের আওতায় টাকাফুল গাইডলাইন তৈরি হয়নি। ইসলামী বীমা কোনো প্রকার গাইডলাইন ছাড়াই চলছে। আমরা এটার গাইডলাইন তৈরি করার উদ্যোগ নিয়েছি। আর বীমাকারীর যে হিসাব রক্ষণ, বুক কিপিং, এখানেও বড় ধরনের রয়েছে, গ্যাপ রয়েছে। এটার জন্যও সুনির্দিষ্টভাবে গাইডলাইন বীমা আইনে বলা থাকলেও এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা এটা তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা দুটো আইন সংশোধন করার অলরেডি খসড়া তৈরি করেছি, একটা বীমা আইন, আরেকটা হলো কর্তৃপক্ষ আইন। আর নতুন দুটো আইন তৈরি করার আমরা খসড়া জারি করেছি, একটা রেজুলেশন আইন, আরেকটা হলো চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট আইন। আর বিধিমালা আমরা সংশোধন করেছি দুটি, আর প্রবিধানমালা অলরেডি গেজেট আকারে প্রকাশিত হয়েছে দুটি, প্রবিধান সংশোধনের প্রস্তাবনা রয়েছে দুটি, আর নতুন প্রবিধান প্রণয়ন করতে যাচ্ছি 4টি, মোট 8টি। আইনগত সংস্কার ক্ষেত্রে বীমা আইন 1 নম্বর রয়েছে। বীমা আইনের 63টি নতুন ধারা সংযোজন এবং 56টি ধারায় আমরা সংশোধনী প্রস্তাব এনেছি। আমাদের বিবেচনায় যেগুলো করা দরকার বলে আমরা মনে করেছি, আমরা ওই ধরনের প্রস্তাব এখানে উপস্থাপনা করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ উন্নয়ন, বীমা প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বীমার উপর মানুষের আস্থা বৃদ্ধি করা এবং বীমা খাতে সকল স্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। এর মাধ্যমে এই সংশোধনী প্রস্তাব গুলো যাচাই বাছাই করে আমরা এগুলো চূড়ান্ত করব এবং এর মাধ্যমে আমরা এই উদ্দেশ্যগুলো অর্জন করতে পারবো বলে আমরা আশা করছি। বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, এখানে আমরা প্রধান দুটো বিষয়ে বা আমরা
সংশোধনের প্রস্তাব করেছি। একটা হলো আর্থিক অনুমোদন, আর আরেকটা হলো নীতি নির্ধারণী বিষয়ে কর্তৃপক্ষের ক্ষমতায়ন। বর্তমানে আমরা সরকারের অনুমোদন নিতে হয় আমাদের সকল বিষয়ে, যেটা বাংলাদেশ ব্যাংক বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রয়োজন পড়ে না। তো আমরা আমাদের যে অন্যান্য আর্থিক সেক্টরের রেগুলেটর যারা আছে তাদের সমকক্ষতা অর্জনের জন্য এই প্রস্তাবনা আমরা করেছি। আমরা বিমাকারীর রেজুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া জারি করেছি। এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংক রেজুলেশন আছে সেটাকেই আমরা মডেল হিসেবে ব্যবহার করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে বিমা গ্রাহকের স্বার্থ রক্ষা করা, বিমাকারীকে মূলধন ঘাটতি ও তারল্যের সংকট থেকে উদ্ধার করা, দেউলিয়াত্ব বা অস্তিত্বের হুমকিতে পড়া বিমাকারীকে উদ্ধার করা এবং বিমা খাতের উপর জনগণের আস্থা বৃদ্ধি করা। এই লক্ষ্যে এই রেজুলেশন অধ্যাদেশের প্রস্তাব করা হয়েছে। চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট আমরা অধ্যাদেশ জারি করে অধ্যাদেশের খসড়া আমরা প্রকাশ করেছি বিমা শিল্পে পেশাদারিত্ব সৃষ্টি ও বিমা খাতের উন্নয়নের জন্য। আমরা বিমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছি। 2012 সনে এই বিধিমালার আওতায় প্রতি 1000 গ্রস প্রিমিয়ামে 3.5 টাকা নির্ধারিত ছিল, যেটা 18 সনে 1 টাকায় নামিয়ে আনা হয়, যার ফলে ইডরার যে আর্থিক সক্ষমতা সেটা খুবই কমে গেছে। এখন বর্তমানে আমরা কোনো রকমে চলছি। আমাদের হাতে যে সঞ্চয় রয়েছে কিছু, এই সঞ্চয়টা হলো আগের পিরিয়ডে যখন এটা 3.5 টাকা ছিল, নতুন করে কোনো সঞ্চয় হচ্ছে না। আর ভবিষ্যতে আমাদের খরচ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা সেটা বাড়বেই। আমরা বিমাকারীদের কিছু সেবা এটা বিনামূল্যে দিতে চাই, জনবল বৃদ্ধি করতে চাই, আমাদের জনবলের পেনশন গ্র্যাচুইটি দিতে চাই, আমাদের নিজস্ব ভবন নির্মাণ করতে চাই, আঞ্চলিক কার্যালয় স্থাপন করতে চাই। আর যে সমস্ত প্রতিষ্ঠান আমরা নতুন তৈরি করতে চাচ্ছি, বিসিসিআই, বিআইএম, অ্যাকচুয়ারিয়াল সোসাইটি ইত্যাদি, এদের পরিচালনা ব্যয়ও হয়তো আমাদেরই বহন করতে হবে। তো এইভাবে আমাদের যে ব্যয় বৃদ্ধি হবে, এই ব্যয় বৃদ্ধি পরিচালনা করার জন্য, ব্যয় সংকুলনের জন্য আমরা এই প্রস্তাব করেছি। লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় ব্যবস্থাপনা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণী যে বিধিমালা 2020 এর একটা সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এখানে মূলত বিমাকারীর মূল ব্যবসাস্থল বাংলাদেশের বাইরে থাকলে আইনের 62 ধারায় বিমাকারী প্রধান কার্যালয়ের ব্যয়ের যথাযথ অংশ নির্ধারণ করার উল্লেখ রয়েছে। এটার মূলত মেটলাইফ সংক্রান্ত সমস্যা নিরসনের জন্যই এটা করা হয়েছে, যে মেটলাইফের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। বিমা এজেন্ট নিয়োগ নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা, এটা সংশোধনের আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা প্রায় হয়ে গেছে। এটা মূলত সহজ করা হয়েছে, বিমা এজেন্টদের নিয়োগ নিবন্ধন এবং লাইসেন্সিংকে সহজ করা হয়েছে। এগুলোর যে প্রয়োজনীয় যে শর্তগুলো ছিল লাইসেন্স প্রাপ্তির, এগুলোকে শিথিল করা হয়েছে এবং জরিমানার যে শর্ত ছিল সেটাকে কমিয়ে আনা হয়েছে, যেন বিমা এজেন্টরা যেন সহজে তাদের লাইসেন্স পেতে এবং নবায়ন করতে পারে। বিমা কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা সংশোধনের আমরা প্রস্তাব করেছি। আমাদের
বিমা খাতে বর্তমানে প্রায় 19টি প্রতিষ্ঠানে এখন ভারপ্রাপ্ত সিইও চলছে এবং দীর্ঘদিন ধরে চলছে। এবং আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি, কারণ দর্শানো নোটিশ, জরিমানা করা, বিভিন্ন ধরনের আলটিমেটাম দেওয়া ইত্যাদি করেও সমস্যার সমাধান হচ্ছে না। এবং আমাদেরকে কোম্পানিগুলো থেকে বলা হচ্ছে যে লোক পাওয়া যাচ্ছে না, এবং যে লোকবল যেটা আছে, যে পুল সম্ভাব্য প্রার্থী যারা আছে, পুলটা ছোট হওয়ার কারণে তাদের দাবি দেওয়া অনেক, এই দাবি দেওয়া পূরণ করে তারা জনবল নিয়োগ করতে, তারা সিইও নিয়োগ করতে পারছে না। সে কারণে আমাদের কাছেও আমরা জিনিসটা টেস্ট করেছি, বিষয়টা যে পুলের সাইজ কত। আমরা একটা নিজস্ব পুল তৈরি করার জন্য আমরা একটা বিজ্ঞপ্তি আহ্বান করেছিলাম, সেখানেও আমরা পর্যাপ্ত সংখ্যক আবেদন পাইনি, যোগ্য প্রার্থী পাইনি। তো এ থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে মার্কেটে আমাদের প্রবিধানমালা অনুসারে যোগ্য ক্যান্ডিডেটের শর্টেজ রয়েছে। এই যোগ্য ক্যান্ডিডেটের সাপ্লাই বাড়ানোর জন্যে আমরা কিছু প্রস্তাবনা করেছি যে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা যেন বাড়ে। যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা বাড়লে আমাদের যে পুঞ্জীভূত যে সমস্যা রয়েছে, যে সিইও পাওয়া যাচ্ছে না, বা কোম্পানিগুলো যোগ্যতাবিহীন সিইও নিয়োগের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান হবে। লাইফ এবং নন লাইফ উভয় বিমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা আমরা জারি করেছি, যে সলভেন্সি মার্জিনের নির্ধারণ করা, এটার পরিমাপ কি হবে সেটা আমরা জারি করেছি। তো এর মাধ্যমে আমরা সলভেন্সি নির্ধারণ করতে সক্ষম হব, যেটা এখন পর্যন্ত এটা করা হয়নি। তো এই প্রবিধানমালাটা না থাকার কারণে, এই প্রবিধানমালাটা জারির মাধ্যমে আমরা সকল বিমাকারীর এখন সলভেন্সি নির্ধারণ করতে সক্ষম হব। তবে এটাও বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। এটা আমরা গেজেটে বলা আছে যে এটা 2025 থেকে 25-এর শেষে কার্যকর হবে। তো আমরা এটা পর্যায়ক্রমে এটা আমরা বাস্তবায়ন করব। বিমাকারীর উপদেষ্টা নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রবিধানমালা তৈরির আমরা উদ্যোগ নিয়েছি। এটা এতদিন পর্যন্ত এটাতে যোগ্যতা অভিজ্ঞতা নির্ধারণ করা ছিল না, যার ফলে বিমাকারীরা তাদের ইচ্ছা মতো নিয়োগ করতে পারত। আমরা এখানে যোগ্যতা অভিজ্ঞতা কি হবে সেটা নির্ধারণ করার প্রস্তাব করেছি। জরিপকারীর কর্তব্য, দায়িত্ব, আচরণবিধি এটা ছিল না। জরিপ যে প্রফেশনটা রয়েছে, এটা বিমার একটা উল্লেখযোগ্য প্রফেশন, বিমা সেক্টরের। তাদের এই কর্তব্য, দায়িত্ব, আচরণবিধি না থাকার কারণে এখানে বড় ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে। তো আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা এবং দায়িত্বশীল প্রফেশন হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি, এবং তাদের এই জরিপকারীদের প্রশিক্ষণও আমরা এই যে নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেশনের ব্যবস্থা করার পরিকল্পনা করছি। আমরা বিমাকারীর রাজস্ব হিসাব, লাভ ক্ষতির হিসাব ও স্থিতিপত্র প্রবিধানমালা এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এটা পাবলিশ হতে যাচ্ছে, যেটা এতদিন পর্যন্ত করা হয়নি, যেটা আমরা এখন করেছি। লাইফ বিমাকারীর উদ্বৃত্ত বন্টন প্রবিধানমালা এটাও এখন পর্যন্ত হয়নি এতদিন পর্যন্ত, যেটা আমরা তৈরি করে সরকারের নিকট প্রেরণ করেছি। তো
আইনগত সংস্কার মূলত এই পর্যন্ত এতগুলো আমরা আইন বিধি এবং প্রবিধি আমরা এই বিগত 7 মাসে আমরা এতটুকু অর্জন করতে সক্ষম হয়েছি। ডিজিটাইজেশন, বীমা খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে ডিজিটাইজেশনের কোনো বিকল্প নাই। এই ডিজিটাইজেশন কার্যক্রমকে কার্যকর করার জন্যে আমরা ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নাম দিয়ে, যেটা নাকি আগে ইউএমপি ছিল, আপনারা জানেন, এটা নিয়ে আপনারা প্রচুর লেখালেখি করেছেন। এই ইউএমপিকে আমরা আইআইএমএস নাম দিয়ে এটাকে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এটা আগে থেকেই চলমান ছিল, কিন্তু এটা তেমনটা কার্যকর ছিল না। আমরা এটাকে কার্যকর করেছি। আমরা এখানে যে তথ্য উপাত্ত পাচ্ছি, এই তথ্য উপাত্ত আমরা অফসাইট সুপারভিশনের কাজে ব্যবহার করছি, এবং এখানে যে এটার থেকে যে সার্ভিসগুলো আছে আমরা এটা পরের স্লাইডে পাবো। আর এরপর রয়েছে আমাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আমাদের আইডিআরএতে আমরা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এস্টাবলিশ করতে যাচ্ছি বিএসডিপি প্রজেক্টের আওতায়, এবং একই প্রজেক্টের আওতায় আমরা রেকটেক মানে রেগুলেটরি টেকনোলজি এবং সুপারভাইজারি টেকনোলজি সিস্টেম আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আমরা আইএমএস এর মাধ্যমে আমরা যে সেবাগুলো পাচ্ছি সেগুলো হলো এসএমএস এবং ইমেল নোটিফিকেশন, সেন্ট্রাল ডাটা ওয়্যারহাউস, ই রিসিপ্ট, পলিসি হোল্ডার পোর্টাল, মোবাইল অ্যাপ, এজেন্ট লাইসেন্সিং অনলাইন মডিউল, কেওয়াইসি, ইলেকট্রনিক রিপোর্ট ভেরিফিকেশন মডিউল, বিজনেস ইন্টেলিজেন্স টুলস এবং প্রিমিয়াম স্টেটমেন্ট। এই সবগুলো সার্ভিস আমরা বর্তমানে প্রদান করে যাচ্ছি এই সিস্টেমের মাধ্যমে। এই 10টা সার্ভিস। এই ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বর্তমানে আমরা যে আমাদের যে সাবেক ভেন্ডর, সেই সাবেক ভেন্ডরের মাধ্যমেই আমরা এটা পরিচালনা করছি। এই ভেন্ডরকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কিন্তু যেমন আমাদের পদ্মা সেতুতে অনেক দুর্নীতি এবং অনেক অভিযোগ রয়েছে। পদ্মা সেতু কিন্তু আমরা ভেঙে দিচ্ছি না, পদ্মা সেতু আমরা ব্যবহার করছি। তো ঠিক একইভাবে আমরা আমাদের সিস্টেমটাকে ভেঙে না দিয়ে আমরা এটাকে ব্যবহার করছি। তবে আমাদের যে নতুন সিস্টেম, ডিজিটাল সিস্টেম আসতেছে, সেটা এর থেকেও আরো বেশি কার্যকর হবে। এখান থেকে আমরা যে তথ্য উপাত্ত পাচ্ছি সেটা পর্যাপ্ত না। আইএমএস আমাদেরকে আরো সমৃদ্ধ ডিজিটাল সিস্টেম বাস্তবায়ন করতে হবে। আমরা সেটারও পরিকল্পনা করেছি। আমরা ক্যাপিটাল মার্কেটে যে সিডিবিএল রয়েছে তার আদলে আমরা বাংলাদেশ বা ন্যাশনাল ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নাম দিয়ে আমরা একটা নতুন ব্যবস্থা প্রবর্তন করার আমাদের পরিকল্পনা রয়েছে, যেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেই আমাদের করার পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে আমরা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাথে আমরা আলোচনা করেছি, এবং তদনুসারে আমরা ভবিষ্যতে ব্যবস্থা গ্রহণ করব। আমরা যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম ইডরাতে স্থাপন করতে যাচ্ছি, যেটা বর্তমানে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ রয়েছে। এই এতগুলো রয়েছে, মডিউল রয়েছে। রেগুলেটরি টেকনোলজি যে আমাদের সিস্টেমটা যেটা আমরা করতে যাচ্ছি, এর আওতায়
লাইফ এবং নন লাইফ বিমাকারীদের রেজিস্ট্রেশন কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে। অ্যাপয়েন্টমেন্টগুলো, সিইও অ্যাপয়েন্টমেন্ট বা অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আমাদের অ্যাপ্রুভাল লাগে, এগুলো এই সিস্টেমের মাধ্যমে করা যাবে। প্রোডাক্ট অ্যাপ্রুভাল এর মাধ্যমে করা যাবে। এজেন্ট, সার্ভেয়ার এবং ব্রোকার ম্যানেজমেন্ট এর মাধ্যমে করা যাবে। রিয়েল এস্টেটের যে পারমিশন সেটা এর মাধ্যমে করা যাবে। নন লাইফের ট্যারিফ ফিক্সেশনের মাধ্যমে করা যাবে। লিটিগেশন, যে মামলা মোকদ্দমা আমাদের বিরুদ্ধে হচ্ছে, এগুলো আমরা এই সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করতে পারবো। এবং ডিরেক্টরদের শেয়ার ট্রান্সফার, সেটাও আমরা এই সিস্টেমের মাধ্যমে করতে পারবো। এই গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা এই রেকটেক সিস্টেমের মাধ্যমে আমরা ডিজিটালি করতে সমর্থ হব। আর সুপারভাইজারি টেকনোলজি সিস্টেম আমরা যেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি সেটা হলো যে রিপোর্ট রিটার্ন। লাইফ নন লাইফ যে বিমাকারীরা আমাদের কাছে যে সকল রিপোর্ট রিটার্ন দাখিল করে তা এই সিস্টেমের মাধ্যমে অনলাইনে দাখিল করতে পারবে। এর মাধ্যমে আমরা বিজনেস ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে ফ্রড ডিটেকশন করতে সক্ষম হব। সেন্ট্রালাইজড যে রেটিং সিস্টেম আছে নন লাইফে, সেটা এর মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। লাইসেন্সিং কমপ্লায়েন্স মনিটরিং করা যাবে। মোটর রোড অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যে তথ্যগুলো সেটা এর মাধ্যমে ম্যানেজ করা যাবে। মোটর ভেহিকেল ইন্স্যুরেন্সের জন্য আমরা কাজ করছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমরা আমাদের ডায়ালগ চলমান রয়েছে কিভাবে মোটর ভেহিকেল ইন্স্যুরেন্সকে কার্যকর করা যায়। এছাড়াও আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং কমপ্লেন্টস ম্যানেজমেন্ট সিস্টেমও এর মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। মোটামুটি এই হলো আমাদের সংস্কার কার্যক্রম, যেগুলো বর্তমানে চলমান রয়েছে। আমরা আশা করছি যে আমাদের এই উদ্যোগগুলো এই বছরের শেষ নাগাদ আমরা একটা বাস্তবায়নের একটা উল্লেখযোগ্য পর্যায়ে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমরা যে আইন বিধি প্রবিধি যেগুলো আমরা খসড়া তৈরি করেছি, এগুলো সবই ওয়েবসাইটে আছে। এগুলো কোনোটাই চূড়ান্ত নয়, এগুলো আমাদের প্রস্তাবনা। আমাদের যারা অংশীজন রয়েছে, আমাদের অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে এগুলো আমরা আমাদের প্রস্তাব চূড়ান্ত করে আমরা সরকারের কাছে পাঠাবো। আপনারা জানেন যে যেখানে আইন প্রণয়নের বিষয় রয়েছে সেখানে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, উপদেষ্টা পরিষদ ইত্যাদি পার হয়ে তারপরে আইন তৈরি হবে। আর দ্বিতীয়ত যে সমস্ত বিধি এবং প্রবিধি রয়েছে সেগুলো আমাদের অংশীজনদের সাথে পরামর্শ শেষ করে আমরা সরকারের নিকট পাঠালে আইন মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে এগুলো চূড়ান্ত করা হবে। মোটামুটি এই হলো আমাদের কার্যক্রম, যেটা আপনাদেরকে অবহিত করার জন্যে আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি।